নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রবাসী। ট্যাক্সিতে হেলান দিয়ে বসে সুরঞ্জন একটা বই পড়ছিল। বইটা এত আকর্ষণীয় যে সারাদিন সে সেটাকে সঙ্গে নিয়েই ঘুরছে। একটু সময় পেলেই পড়ে নিচ্ছে কয়েকটা পাতা, আর পড়তে শুরু করলেই গভীর মনোযোগ এসে যায়। এখনো সে বেশ মনোযোগ দিয়েই পড়ছিল, তবু যে কেন হঠাৎ চোখ তুলে জানলার বাইরে তাকালো সে নিজেই জানে না। সম্ভবত পুলিশের হাতের সামনে ট্যাক্সিটা অনেকক্ষণ থেমে থাকায় একটু অস্বস্তি বোধ করছিল, কিংবা এমনি মানুষের চোখ মাঝে মাঝে রাস্তার দিকে যায়। কাছেই বাসস্টপে যে মেয়েটা পাশ ফিরে দাঁড়িয়ে আছে তাকে দেখে মনে হয় টুলটুলের সঙ্গে বেশ মিল আছে। সেই রকমই লম্বা, মুখের পাশটাও একই রকম। এমন সময় পুলিশের হাত নামলো, ট্যাক্সিটা এগিয়ে গেল সামনের দিকে। সুরঞ্জন যে বইটা পড়ছিল সেটার কথা মাথার মধ্যে ঘুরছে। টুলটুলের মতন চেহারার মেয়েটাকে দেখে টুলটুলের কথাও মনে পড়ল। এই দুরকম ব্যাপার একসঙ্গে জট পাকিয়ে যাওয়ায় তার চিন্তাটা স্বচ্ছ থেকে একটু দেরি লাগলো। ট্যাক্সিটা একটু দূরে এগিয়ে যাওয়ার পর বিদ্যুৎ চমকের মতো তার মনে হলো যে মেয়েটিকে টুলটুলের মতো দেখতে সে যদি সত্যিই আসলে টুলটুল হয়। সঙ্গে সঙ্গে সে ড্রাইভারকে বলল ট্যাক্সিটা ঘোরাতে, কিন্তু এসপ্ল্যানেটে অত সহজে ট্যাক্সি ঘোরানো যায় না। ড্রাইভার সেই মর্মে বিরক্তিসূচক কোনো মন্তব্য করায় সুরঞ্জন সেইখানেই ভাড়া মিটিয়ে নেমে পড়ল। তারপর দ্রুত হেঁটে ফিরে এলো পেছন দিকে। মেয়েটা এর মধ্যে বাসে উঠে চলে যেতে পারত, কিন্তু যায়নি। একটা লম্বা চুলওয়ালা খুব বুদ্ধিমান চেহারার যুবকের সঙ্গে কথা বলছে। যুবকটার ভাবভঙ্গি দেখে মনে হয় সে যখন তখন এই গোটা পৃথিবীটাকে কিনে আবার বিক্রি করে দিতে পারে। কাছাকাছি এগিয়ে সুরঞ্জন বুঝতে পারল মেয়েটা সত্যি টুলটুল নয়, তার ছোট বোন তাতা। এমনিতেই টুলটুল আর তাতার চেহারার কোনো মিল নেই। পাশাপাশি দাঁড়ালে মনে হবে দুটো আলাদা চেহারা ও চরিত্রের মেয়ে। টুলটুলের মুখখানা গোল ধাঁচের, তাতার মুখখানা লম্বাটে। কিন্তু এক মায়ের পেটের ভাই বোনদের চেহারার মধ্যে কোথায় যেন একটা সূক্ষ্ম মিল থেকে যায়। কোন একটা বিশেষ অ্যাঙ্গেল থেকে হঠাৎ এরকম মনে হয়। ট্যাক্সির জানলার থেকে সুরঞ্জন যে মিলটা খুঁজে পেয়েছিল এখন আর সেটা পাচ্ছে না। এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলতে তার লজ্জা করে। তার সঙ্গে একজন বন্ধু রয়েছে। তাতার বন্ধুটা হাত পা নেড়ে এমনভাবে কথা বলছে যেন দুনিয়ার কাউকেই সে গ্রাহ্য করে না। ছেলেটা নিশ্চয়ই বেকার, তাই ওর চোখের সামনে এখনো অনেক স্বপ্ন আছে। সুরঞ্জন তাতার কাছ থেকে টুলটুলের খবরটা জেনে যেতে চায়। টুলটুল তার স্বামীর বাড়ি থেকে রাগ করে কোথায় যেন চলে গেছিল। ফিরেছে কি? অবশ্য টুলটুলের ফেরা না ফেরায় সুরঞ্জনের কিছু যায় আসে না। টুলটুল এখন অন্য জগতের মানুষ। তবু পুরো ঘটনাটা জানার জন্য তো সবারই একটা কৌতূহল থাকে। সুরঞ্জনের তো হাতে কোনো কাজ নেই, সে তার হোটেলেই ফিরছিল। এখানে একটুক্ষণ দাঁড়িয়ে থাকতে ক্ষতি কি? সুরঞ্জনকে অবাক করে দিয়ে তার ছেলে বন্ধুটা হঠাৎ দৌড়ে একটা বাসে উঠে পড়ল। ভিড়ে বাসের পাদানিতে এক লাফে উঠে হ্যান্ডেল ধরে আরেকটা হাত নেড়ে দিল তাতার দিকে। সুরঞ্জন ভেবেছিল ওই ছেলেটাই তাতাকে আগে বাসে তুলে দেবে, কিংবা একসঙ্গেই দুজনে যাবে। তাদের বাল্যকালে কোনো ছেলে কোনো মেয়েকে একলা ফেলে রেখে নিজে আগে বাসে ওঠার নিয়ম ছিল না। এখন সব নিয়মকানুন বদলে গেছে। সুরঞ্জন কাছে এগিয়ে এসে বলল, তাতা তুমি এখানে? তাতা সুরঞ্জনকে দেখে চমকালো না, খুশিও হলো না, বিব্রতও বোধ করল না। এত কম বয়সেই তাতা এমন একটা রহস্যময় ব্যক্তিত্ব অর্জন করে ফেলেছে যে সুরঞ্জনের কাছে ওকে খুব অপরিচিত মনে হয়। শেষবার কলকাতায় সুরঞ্জন তাতাকে দেখে গিয়েছিল একটা 12 বছরের ছটফটে মেয়ে, যেমন সরল তেমনি দুরন্ত। সে এখন অনেক বদলে গেছে। তাতা বলল, ইউনিভার্সিটি থেকে ফিরছি, বাসে উঠব। এদিক থেকে? হ্যাঁ, এদিকে আমার এক বন্ধুকে হাওড়ার বাসে তুলে দেওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম, এবার ওদিকে যাব। আচ্ছা, টুলটুলের খবর কি?
জানি না তো, এ কদিন আর অমিত দাদের বাড়িতে যায়নি। ফিরে এসেছে কিনা তাও জানো না? হ্যাঁ তা জানি, ফেরেনি। কি নিশ্চিতভাবে কথা বলে তাতা। তার নিজের দিদি সম্পর্কে একটু চিন্তা নেই। এটাই কি আজকালকার নিয়ম? বাবার অমতে বিয়ে করেছিল বলে টুলটুল আর বাপের বাড়িতে আসে না। এদিকে স্বামীর সঙ্গে ঝগড়া করে সে কোথায় চলে গেছে। দু বাড়ির মধ্যে যোগসূত্র শুধু তাতা, কিন্তু এই ব্যাপারে সে যেন মাথায় ঘামাতে চায় না। তার দিদি নিরুদ্দেশ, অথচ সে এখানে তার ছেলে বন্ধুর সঙ্গে হেসে হেসে গল্প করছিল। আগের দিন যখন তাতার সঙ্গে দেখা হয়েছিল তখন তাতা বলেছিল, ছর্দি নিশ্চয়ই যা ভালো বুঝেছে তাই করেছে। ছর্দি তো আর ছেলে মানুষ নয়। কিন্তু মেয়েদের যা খুশি করার স্বাধীনতার সঙ্গে সঙ্গে যে একটা বিপদের আশঙ্কাও থাকে তা কিও বোঝে না। সুরঞ্জন বলল, তাতা তোমাকে কি এক্ষুনি বাড়ি ফিরতে হবে? কোথাও বাসে, কোথাও একটুখানি আশেপাশে একটু বসে চা খেতাম। তাতা একটুক্ষণ দ্বিধা করলো, তারপর বললো, আচ্ছা ঠিক আছে চলুন। স্পষ্টই বোঝা যায় তাতার ইচ্ছে নেই। নিছক ভদ্রতার জন্যই সে প্রত্যাখ্যান করল না। এই ব্যাপারটা বুঝেও সুরঞ্জন তাতাকে ছাড়তে চাইল না। সন্ধেবেলাটায় সে একেবারেই একা, কথা বলারও কেউ নেই। কোন দোকানে যাওয়া যায় বলো তো? পার্ক স্ট্রিটে যাবে? কেন, এই তো সামনেই দোকান আছে একটা। অর্থাৎ তাতা ব্যাপারটা সংক্ষেপে সেরে ফেলতে চায়। পার্ক স্ট্রিটে যেতেও তো সময় লাগবে, আর পার্ক স্ট্রিটের কোনো দোকানেই শুধু এক কাপ চা পাওয়া যায় না। রাস্তা পেরিয়ে এসে ওরা একটা চায়ের দোকানে ঢুকলো। বাইরে কিছু টেবিল রয়েছে, কয়েকটা পর্দা ঢাকা কেবিনও আছে। সুরঞ্জনের সঙ্গে একটা মেয়ে রয়েছে বলেই বেয়ারারা একটা খালি কেবিনের পর্দা তুলে ধরে বলল, আসুন আসুন, এখানে আসুন। সুরঞ্জন একটু ইতস্তত করে তার মুখের দিকে তাকালো। তাতা বেশ সহজভাবে বলল, বাইরেই বসি, ভেতরে বড্ড গরম। সুরঞ্জন সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ, বাইরেই ভালো। কোণের একটা ফাঁকা টেবিলে বসলো দুজনে। তাতা রুমাল দিয়ে মুখ মুছল। তাতার 22 বছরের সুশ্রী মুখখানা ঝকঝক করছে। সবসময় সে সপ্রতিভ। রেস্টুরেন্টে কোনো মেয়ে এসে বসলেই অন্যরা তার দিকে চোরা চোখে তাকায়। তা সে ব্যাপারে সে কোনো ভ্রুক্ষেপও করে না। মেনু কার্ডটা হাতে নিয়ে সুরঞ্জন জিজ্ঞাসা করলো, তুমি চা খাবে না ঠান্ডা কিছু নেবে? এখানে কিন্তু আইসক্রিমও পাওয়া যায়। শুধু চা, সঙ্গে আর কিছু না? সুরঞ্জনের মনে পড়ল বাচ্চা বয়সে তাতা আইসক্রিম খেতে দারুণ ভালোবাসত। এখন কি সেই কথা ওকে মনে করিয়ে দেয়া যায়? আরও অনেক কিছুই মনে করিয়ে দেয়া যায় না। যেমন তাতার হাত দিয়ে টুলটুলকে একটা বই পাঠানোর সময় সুরঞ্জন তার মধ্যে একটা চিঠি ভরে দিয়েছিল। হঠাৎ বইটা খুলে চিঠিটা দেখেই বলেছিল, এটা কার চিঠি? সুরঞ্জন তো দারুণ লজ্জা পেয়েছিল, ভয়ে পেয়েছিল পাছে অন্য কেউ শুনতে পায়। টুলটুলের সঙ্গে রোজ দেখা হলেও সুরঞ্জন তাকে মাঝে মাঝে এরকমভাবে চিঠি পাঠাতো। এর একটা বেশ আলাদা রোমাঞ্চ আছে। সুরঞ্জনকে ভয় পেতে দেখেই তাতা আরও মজা পেয়ে গেছিল। ছেলে মানুষ করে বলেছিল, কার চিঠি, কার চিঠি। সুরঞ্জন যতই কাকুতি মিনতি করেছে তাতা তত বেশি জোরে জোরে বলেছে। 10 বছরে অনেক কিছুই বদলে যায়। তাতার কি মনে আছে সে কথা? এখন তার নির্লিপ্ত গম্ভীর মুখ দেখে কিছুই বোঝা যায় না। এখন টুলটুলও এক আর্টিস্টকে বিয়ে করে অন্যরকম হয়ে গেছে। সুরঞ্জন নিজেও যে অনেক বদলে গেছে সেটা তার মনে নেই। সে তাকে দেখছে কখনো ছেলে মানুষের চোখ দিয়ে। তাতার যে কোনো ব্যবহার দেখে তার তুলনা করতে ইচ্ছা করছে আগেকার দিনগুলোর সঙ্গে, কিন্তু তার জীবন এখন অন্যরকম। তার সঙ্গে আগেকার জীবনের কোনো যোগ নেই। সুরঞ্জন কিভাবে কথা শুরু করবে ঠিক বুঝতে পারছে না। তাতা নিজেই জিজ্ঞাসা করল, আপনি কি আরও কিছুদিন এখানে থাকবেন? সুরঞ্জন বহুদিন কলকাতা ছাড়া, অফিসের কাজে এখানে এসেছে। তাতার প্রশ্ন শুনে তার মনে হলো সে তাড়াতাড়ি চলে গেলেই কি তাতা খুশি হয়। হঠাৎ এ কথা জিজ্ঞাসা করছে কেন? অবশ্য এরকম মনে করার কারণ নেই। তার থাকা না থাকায় তাতার কি আসে যায়? তবু যারা এরকম বড় শহরে একলা হোটেলে থাকে তাদের মনের মধ্যে এরকম অভিমান জন্মাতেই পারে। বিশেষত
এককালে এই শহরে সুরঞ্জনের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক ছিল, প্রেম ভালোবাসাও ছিল। দীর্ঘ সময়ের ব্যবধানে সব ছিন্ন হয়ে গেছে। সে বলল, আমার কালকেই চলে যাওয়ার কথা ছিল। অফিসের আরেকটা কাজের জন্য আর 2 দিন থেকে যেতে হচ্ছে। শনিবার ঠিক চলে যাব। টিকিট কাটা হয়ে গেছে প্লেনের। তাতা চুপ করে রইল। সুরঞ্জন আবার বলল, যাওয়ার আগে টুলটুলের খবরটা জেনে যেতে পারলে ভালো লাগতো। তাতা চায়ের কাপ হাতে তুলে নিয়ে বলল, আপনি সর্দির জন্য চিন্তা করবেন না। চিন্তা করা আমার উচিত নয়, তবু মন মানে না। টুলটুল কি আগে এরকম বাড়ি ছেড়ে গেছে? না। তবে তোমাদের দুশ্চিন্তা হয় না? সর্দি খুব শক্ত মেয়ে, ও নিজের ভালো মন্দ বোঝে। টুলটুলের সঙ্গে সুরঞ্জন প্রায় শৈশব থেকে প্রথম যৌবন পর্যন্ত একসঙ্গে কাটিয়েছে। কত বই ওরা একসঙ্গে পড়েছে, কত স্বপ্ন বিনিময় হয়েছে। সেই টুলটুল কীরকম মেয়ে তা কি সুরঞ্জন জানবে না? তাতার কাছ থেকে শুনতে হবে। বোধহয় সুরঞ্জন সত্যি তেমনভাবে চেনে না টুলটুলকে। টুলটুল কারোকে কিছু না বলে বাড়ি থেকে চলে যাবে, এ কি সে ভাবতে পেরেছিল? সুরঞ্জন তাতার চোখের দিকে চোখ চেয়ে জিজ্ঞাসা করলো, টুলটুল কোথায় আছে? তুমি সত্যি জানো না? জানলে বলবো না কেন? অমিতদা সব জায়গায় খুঁজে দেখেছেন। আশ্চর্য, কি যে হলো! সেরকম কিছু ঝগড়াও তো হয়নি শুনেছি। তাতা হঠাৎ পাল্টা প্রশ্ন করল, চর্দি কোথায় থাকতে পারে তা আপনিও সত্যি জানেন না? সুরঞ্জন অবাক হয়ে বলল, আমি কি করে জানবো? তাহলে আপনি এতবার সর্দির কথা জিজ্ঞাসা করছেন কেন? সুরঞ্জন একটু আহত বোধ করল। তাতার কথার মধ্যে একটা যেন ঝাঁঝ ফুটে বেরোচ্ছে। এরকমভাবে তো সে কথা বলবে কেন? যাই হোক, তাতা ছেলে মানুষ, তার উপর রাগ করা চলে না। সুরঞ্জন পুরনো চোখ দিয়ে তাকে এখনো ছেলে মানুষ ভাবছে, কিন্তু তা যে এখন যুবতী, তার অন্যরকম একটা জীবন আছে, আলাদা অহংকার আছে, সেটা খেয়াল করছে না। সুরঞ্জন শান্ত গলায় বলল, তোমার সর্দির খোঁজ খবর নেওয়া কি আমার পক্ষে অপরাধ? আপনি বুঝতে পারছেন না, এটা আপনার পক্ষে অপমানজনক। কেন? সর্দির সঙ্গে আপনার আগে খুব ভাব ছিল, এতদিন পর আবার আপনাদের দেখা হয়েছে। এখন সর্দি হঠাৎ তার স্বামীর কাছ থেকে চলে গেলে সবাই ভাবতে পারে যে সে আপনার সঙ্গেই চলে গেছে কোথাও। তুমি বিশ্বাস করো, সে আমাকে কিছুই বলেনি। সে কথাই তো বলছি, সর্দির আপনার সঙ্গে যায়নি, আপনাকেও কিছু বলেনি, তার মানে আপনার আর কোনো মূল্যই নেই সর্দির কাছে। সুরঞ্জনের মুখখানা বিবর্ণ হয়ে গেল। তাতা একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায়, সুরঞ্জন ওদের আর কেউ না। টুলটুলও সুরঞ্জনকে কোনো গোপন কথা বলার যোগ্য বলে মনে করে না। সুরঞ্জন টেবিলে দাগ কাটতে কাটতে বলল, তোমার সর্দি আমার সঙ্গে কোথাও যেতে চাইলেও আমি তাকে ফিরিয়ে দিয়ে আসতাম অমিতবাবুর কাছে। আমি তো তার জীবনের কোনো ক্ষতি করতে আসিনি। সর্দির জীবনটাই আজ অন্যরকম। আপনি তো অনেকদিন কলকাতায় ছিলেন না, সেই জন্যই আমি কিছু বুঝতে পারি না। কলকাতা শহর বাইরের লোককে কিছুতেই আর ভেতরে ঢুকতে দেয় না। চেনা মানুষরাও কেমন অচেনা হয়ে যায়। এই সময় অন্য টেবিল থেকে একটা ছেলে উঠে এসে তাকে বলল, এই প্রতীতি, তুমি কখন এসেছো? অরিন্দমের খবর শুনেছ তো? অরিন্দম দিল্লিতে। ছেলেটা যে টেবিল থেকে উঠে এসেছে সেই টেবিলে অনেক ছেলে মেয়ে বসে আছে, আর ছেলেটিও এখানে এসে একটা চেয়ার টেনে অবলীলাক্রমে বসে পড়ল, আর সুরঞ্জনকে সম্পূর্ণ উপেক্ষা করে তাতার সঙ্গে কথা বলতে লাগলো অনর্গল। তাতার ভালো নাম যে প্রতীতি তা মনেই ছিল না সুরঞ্জনের। ছেলেটা ঝড়ের বেগে কথা বলা একটু থামাতেই তাতা বলল, আলাপ করিয়ে দিই, এর নাম সুরঞ্জন মজুমদার, আমরা বিএ ক্লাসে একসঙ্গে পড়তাম। আর সঞ্জয়, ইনি হচ্ছেন। তাতা একটু থামল, 2-1 মুহূর্তে ইতস্তত করে বলল, ইনি হচ্ছেন সুরঞ্জন দা, আমেদাবাদে থাকেন। তাতা ঠিক কি পরিচয় দেবে বুঝতে পারছিল না। চায়ের দোকানে একটা টেবিলে একটা পুরুষ আর নারী বসে থাকলে সকলেই প্রথমে ধরে নেয় ওরা প্রেমিক প্রেমিকা। সেই ভুল ভাঙাবার জন্য তাতা কি বলবে, এ কথা তো বলতে পারে না।
যে ইনি একসময় আমার ছর্দিকে ভালোবাসতেন। এখন অবশ্য ছর্দির বিয়ে হয়ে গেছে, এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। সব ব্যাপারটাই একটা অস্বাভাবিক। এটা বুঝতে পেরে সুরঞ্জনের সঙ্গে সঙ্গে হাসি পেল। সঞ্জয় বলে, আপনারা আমাদের টেবিলে আসুন না, আমরা অনেকে আছি। কলেজের ছেলেমেয়েরা একসঙ্গে আড্ডা দিতে বসে, ওদের একটা আলাদা জগৎ, একদমই আলাদা ধরনের কথাবার্তা। সেখানে সুরঞ্জন নিজেকে মানিয়ে নেবে কি করে? শুধু শুধু তাতাকে অস্বস্তিতে ফেলা হবে। সে তখনই উঠে দাঁড়িয়ে বলল, তাতা তুমি ওদের সঙ্গে বসো, আমাকে তো এখন চলে যেতে হবে, জরুরি কাজ আছে। ওদের কোনো বাধা দেওয়ার সুযোগ না দিয়ে সুরঞ্জন বিল মেটিয়ে বেরিয়ে পড়ল দোকান থেকে। তারপর অনেকক্ষণ একা একা হেঁটে বেড়ালো রাস্তায় রাস্তায়, অন্ধকার ময়দানে। তার কোথাও যাওয়ার জায়গা নেই। এত বড় শহরে এত মানুষ, তবু এর মধ্যে যেন সে নিঃসঙ্গ। তার পকেটে টাকা আছে, এত ঝলমলে দোকানপাট, সে অনায়াসেই যে কোনো একটাতে ঢুকে বসে থাকতে পারে, কিন্তু কোথাও একজনও আপনজন পাবে না। পুরনো সম্পর্ক ধরে যাদের সে খুঁজতে গেছিল, দেখা গেল সম্পর্কের সূত্রগুলো এতদিনে ছিঁড়ে গেছে। মনে হয় সবাই যেন বদলে গেছে এর মধ্যে। তার নিজের বদলটাও সে মেনে নিতে পারে না। ছেলেবেলার চোখ দিয়ে যে কলকাতাকে সে খুঁজতে এসেছে, সে কলকাতা আর কোথাও নেই। তার নিজের ছেলেবেলাটাও তো সে আর ফিরে পাবে না। পুরনো শহরে এসে মানুষগুলোকে যেন আবার সব নতুন করে পাওয়া। তাই রবীন্দ্রনাথের এই লাইনটা বড্ড মনে পড়ছে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হয় সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার নতুন গল্পের জন্য।